বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবন আদেশ বহাল রাখা হয়েছে। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই সময় দ্রুত রায় কার্যকর ও শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আবরারের বাবা। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবরারের ভাই। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবারই মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৫ আসামিকে নিম্ন আদালতের দেয়া যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে। বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ দ্রুত রায় কার্যকরের দাবি জানান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালিয়ে যাওয়ার বিষয়ে ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। হাইকোর্টে যে রায়টা দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। এগুলো যাতে অতিলম্বে দ্রুত হলে কার্য তালিকায় নিয়ে এসে অতি দ্রুত যাতে শেষ করা হয়। ভবিষ্যতে যাতে আপনার মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি না। হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে ৬ মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১৩ই নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০২১ সালের ৮ ডিসেম্বর মামলাটির রায় হয়। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার পরিবার। পূর্বের রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের এই রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর দেওয়া রায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে। রোববার বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায় নিয়ে সকাল থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন আবরারের মা রোকেয়া খাতুন। কুষ্টিয়ার PTI রোডের বাসভবনে আত্মীয় স্বজনরা আসেন মাকে সান্ত্বনা দিতে। রায় ঘোষণার পর আবরারের ছবি ও সার্টিফিকেট সহ বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সবাই। আর আবরারের মতো পরিবার এই জীবন যেন আর কাউকে না দিতে হয়। প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মা বাবা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় সন্তানকে মানুষের মতো মানুষে নিজের কোলে বুকে ফিরে আসার জন্য। যে আমাদের আবরারকে যেভাবে নিষ্ঠুর নির্মমভাবে মানে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই রকম শিকার যেন আর কোনো শিক্ষার্থীকে হতে না। যে মানুষের উপরে, ছেলে মেয়েদের উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে নির্যাতন হয়, এই আবরারের হত্যার মধ্যে দিয়ে যে এটার জন্য এখানে সমাপ্তি ঘটে, এর জন্য পুনরাবৃত্তি না ঘটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এইটাই আমি সবার কাছে অনুরোধ করব। রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামের কার্যক্রম পরিচালিত হবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ২৮ মার্চ দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত।
4 দিনের রাষ্ট্রীয় সফরে 26 মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এন্টার গেমিউট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে এবং তার মধ্যেও আমরা বলতে পারি যে স্যার যেটা বলেছেন যে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিইওদের সাথে মিশা, চায়নার সাথে মানে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সরকারি 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টা পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, এবং ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই 7 জন প্রিন্সিপালেরই সাক্ষাৎকার নিয়েছেন এবং তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা সোমবার বিশেষ সভা করবেন বলেও জানান তিনি। 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। উপপ্রেস সচিব জানান, এই সভায় পুলিশকে কিছু দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। এটা একটা বিশেষ সভা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর আগে অতীতে কখনো এই ধরনের সভা হয় নাই। SM আরিফ, মাইটিভি, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 4 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ সকাল 9:55 ঢাকা ত্যাগ করেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। এর আগে জাতিসংঘ মহাসচিবের হাতে বাংলাদেশ সফরের স্মৃতিস্বরূপ ছবি সম্বলিত অ্যালবাম তুলে দেওয়া হয়। যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ গুম খুনের ঘটনার বিচার করতে হবে। সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি গণতান্ত্রিক আন্দোলনের গুম এবং শহীদ পরিবারের সঙ্গে আমরা বিএনপির পরিবার এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান। বিএনপি সেই ব্যবস্থা করবে। শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আর ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের দেখতে চায় উন্নয়ন সহযোগীরা। এদিকে আগামীকাল 17 মার্চ সিএসের সাথে সাক্ষাৎ করতে আসছেন 19 দেশের মিশন প্রধান। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সার্বিক পরিস্থিতির পাশে সহযোদ্ধা হিসেবে কাজ করতে রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, একটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব সহযোগিতা করতে প্রস্তুত উন্নয়ন সহযোগীরা। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। টিম পাঠিয়েছিল ইউএনডিপি, আমাদের কি কি প্রয়োজন হতে পারে ওনাদের কাছ থেকে সাহায্য জানতে চেয়েছিল। এবার একটা প্রজেক্টও বানিয়েছে ইউএনডিপি। ওনারা ইউএনডিপির সাথে এবং আইএফএসের সাথে কোঅর্ডিনেট করে তারপরে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ওনারা বলছেন যে আপনারা আরও একটু চিন্তা ভাবনা করে দেখেন যে ধরনের সাহায্য আপনাদের দরকার হবে এই ইলেকশনের জন্য আমরা করতে প্রস্তুত আছি। সিসি আরও বলেন, অতীতে যা হয়েছে ভুলে যান, এটা বর্তমান। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। তবে এর আগে 11 মার্চ ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেন মাইকেল মিলার। এ সময় বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সোমবার 19 দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার। অবসদপু, মাইটিভি, ঢাকা। এই বছর স্বাধীনতা দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। ঈদের যাত্রায় যেন চাঁদাবাজি, ছিনতাই না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের যে ঈদ উল ফিতরের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে এবং যার দায়িত্ব ওইটা বন্টন করে দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকলেও এবছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি, এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলছেন একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি, ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ এড়াতে সঠিক সময়ে বেতন পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। যেমন শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর প্রধানরা আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। এছাড়া আরও বিভিন্ন, যেমন যে যাত্রীরা যাতায়াত করবে সেসব জায়গায় যাতে চাঁদাবাজি না হয়, কেউ ছিনতাই না হয় সেগুলোর ব্যবস্থার জন্য। তারপর শপিং মলগুলোতে যেটা পুলিশ কমিশনার বলেছেন এর আগে, সেগুলোর ব্যবস্থা করেছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। পুলিশ সুপার বলেন, 8 বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছেন। বাকি 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি আর কিছু জানাতে চাননি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশু ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা 4 জনকে গ্রেফতার করেছি। এই 4 জন আসামির অন্যতম আসামি হিটু শেখ
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে এখনো জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, কারণ আমাদের যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ শক্তিরা আবার মাথা চাল দিয়ে শুরু করবে। জাতীয় নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অন্তত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শতভাগ অনলাইনে। তবে অতীতে নৈরাজ্যের পাশ কাটিয়ে সরকারের নির্ধারিত মূল্যে এবার বাসের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাস সংশ্লিষ্টরা। এদিকে বিপরীত বক্তব্য ঘরমুখ মানুষজনদের। তারা বলছেন, অতীতের চেয়ে বাড়ে বাসের টিকিটের দাম। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সরকারের নির্ধারিত মূল্যে এবার ঈদে বাসের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলা পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের এখানে পর্যাপ্ত টিকিট এখনো খালি আছে, এখনো আমরা টিকিট দিতে পারতেছি। বর্তমানে আমরা 650 টাকা বিক্রি করতেছি গাইবান্ধার ভাড়া, গোবিন্দগঞ্জের ভাড়া 600 টাকা, বগুড়া ভাড়া 550 টাকা। আমাদের ঈদের টিকিট যে 24 তারিখ রাত থেকে টিকিট হয়ে যাবে 720 টাকা। অপরদিকে বিপরীত বক্তব্য রয়েছে ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত কাটাতে ঘরমুখ মানুষজনের। তারা বলছেন সংখ্যা একটাই, অতীতের চেয়ে বাড়তে পারে বাসের টিকিটের দাম। যেতে অসুবিধা হয় এবং যারা মিডল ক্লাস বা আপনার ধরেন লোয়ার ক্লাস তাদের জন্য তো এটা অসম্ভব প্রায়। এবং মালিক যারা আছে ওনারা হুট করে টিকিটের দামটা বাড়ায় দেয়। রাস্তাঘাট ক্লিয়ার রাখতে হলে পুলিশ থাকতে হবে রাস্তায়, আর মেন রোডে অটো চলা যাবে না। একটা গাড়ি নষ্ট হয়ে গেলে রাস্তায় গেল, একটা গাড়ি ঠিক করতে লাগবে 2 ঘন্টা, জাম হয়ে গেল 10 ঘন্টা। তবে সাধ্যের মধ্যে থেকে যেন সবাই পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শিমুল খান, মাই টিভি, ঢাকা। চলতি অর্থ বছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে 1,05,000 কোটি টাকা কম হবে বলে ধারণা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। চলতি বাজেটে তাই ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে। আগামী অর্থ বছরের বাজেট সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকরা এসব কথা বলেন। এতে সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে খানিকটা স্বস্তি দিতে বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংস্থাটি। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আসছে অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার রাজস্ব কাঠামোতে বড় পরিবর্তন আনার সুযোগ নিতে পারে। ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। ভঙ্গুর আর্থিক খাত, বিপুল রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের চাপ আর বিনিয়োগে খরাসহ নানা সূচকেই চাপে রয়েছে সরকার। তাই বহুমুখী উদ্যোগ সত্ত্বেও কঠিন হতে পারে অর্থবছর শেষে মূল্যস্ফীতি 7-এ কমানোর লক্ষ্য। আগামী বাজেটে পিছিয়ে পড়া মানুষের সুরক্ষাও নিশ্চিত করার পরামর্শ উঠে আসে এদিন। সংস্থাটি আরও বলছে, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই নতুন বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত। 26 অর্থ বছরের জাতীয় বাজেট এমন একটা সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য এটা মোকাবেলা করার জন্য
দূরদর্শী এবং সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে আগামী বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে সিপিডি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আপনি বলেছেন জ্বালানি